আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান। এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন। আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি, আসবো আমি আপনার কাছে। আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে। সেটির ব্যাপারে আসলে এনসিপি কি এমন কাজ করছে যেটা অন্যদের থেকে আলাদা? জি, প্রথমত আপনি 70 অনুচ্ছেদ নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। 70 অনুচ্ছেদ নিয়ে, জি 70 অনুচ্ছেদ নিয়ে আমরা 70 অনুচ্ছেদ যেটা সেটাকে আমরা বলেছি ফ্লোর ক্রসিং সুযোগ থাকবে। প্রথম আলো যে নিউজটা করেছিল সেখানে বলেছিল যে 70 অনুচ্ছেদ আমরা বাতিলের পক্ষে না, কিন্তু আমরা সেখানে বলেছি 70 অনুচ্ছেদ বাতিল হতে পারে এবং সেখানে অর্থ বিলের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা রিজার্ভেশন দিয়েছি। কারণ অর্থ বিলের জায়গায় রিজার্ভেশন এই জন্য দিয়েছি যাতে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হয়। কিন্তু মোটা দাগে আমরা 70 যে অনুচ্ছেদটা যে কথাটা বলতে যারা পাঠারি, আমার মনে হয় যে অর্থ বিলটা আপনার আবার একটু দেখা দরকার। সরকারি বিল মানেই অর্থ বিল, যেটার সাথে অর্থের লেনদেনের কথা আছে। মানে সরকার কোনো একটা কাজ করলে, যেমন ধরেন যদি সরকার এখন একটা আমার মতো গরিব মানুষ একটা বাড়ি দিয়ে দেয়, এরকম আমাদের মতো গরিব মানুষদের জন্য বাড়ি দিতে থাকে, এই সিদ্ধান্তটা অর্থ বিল। মানে সরকার যাই করবে সেটার সাথে অর্থের কোনো না কোনো রকম একটা সম্পর্ক আছে, সেটাই অর্থ বিল। অর্থ বিল ছাড়া কোনো সরকারি বিল হয় না আর কি, সবই অর্থ বিল। তো আপনি যদি অর্থ বিলের ক্ষেত্রে আপনি বাধা দেন, সরকার থেকে দেওয়া কোন বিলেরই বিরোধিতা 70 অনুচ্ছেদে করা সম্ভব হবে। আমরা যে 70 যে অনুচ্ছেদটা নিয়ে আসা হয়েছে, প্রধানমন্ত্রীর সেখানে হলো দলীয় যারা সদস্য রয়েছে তারা কি কথা বলতে পারবে, স্বাধীনতাটা আছে নাকি নাই? আমরা বলি যে তাদের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা থাকবে। এবং অন্যান্য যে রাষ্ট্রীয় বিষয়গুলো সেখানে যদি সবাই সংসদে একই সাথে হই হুল্লা শুরু করে তখন কিন্তু রাষ্ট্র ডিসফাংশন হয়ে যাবে। ওই জায়গাতে ঠিক আছে, কিন্তু যিনি প্রধানমন্ত্রী হবেন তার যে দলীয় সদস্যরা রয়েছে অথবা মেম্বার পার্লামেন্ট রয়েছে তারা কি কথা বলার সেই স্বাধীনতাটা থাকবে? আমরা বলি সে অবশ্যই থাকবে এবং সে কথা বলতে পারবে, এটা হলো একটা কথা। দ্বিতীয়ত আপনি যে বলেছেন যে অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকায় গিয়েছে, সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না, নয়া বন্দোবস্তে আমরা এগুলা চাই না। তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি, আমি বাড়িতে গিয়েছি, একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি। সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি। এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন, তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ। সে আইনের ফাঁক পুকুরে বের হয়ে ঘোরাফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা। ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না। মানে একদম আমার বলি যে হাজীগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম। 2 নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই হুল্লাড়ে ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড, জনগণের কাছে যাওয়া, কেউ ওইভাবে হলো যাচ্ছে না। আপনি যাচ্ছেন এবং সেখানে আপনি তো যাচ্ছেন, মানে আপনারা হ্যাঁ আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার। একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয়, বর্তমান পরিস্থিতিতে কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না। এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায় সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টে তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন। তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে, বিভিন্ন গঞ্জে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে। এবং আমরা সেখানে গিয়েছিলাম, গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল, সেখানে সংঘবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসায় যখন গিয়েছে চাঁদা না পেয়ে তার উপরে সংঘবদ্ধভাবে তার চক্র তার উপরে হামলা চালিয়েছে। তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে, গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে। সে গতকালকে অফিসে এসে লিটার। এগুলো তো আপনাদের জন্য সুখবর, আপনারা তো এর সুফল পাবেন, মানে এটাতে আপনারা না, আমরা একটা যে সুফল পাবো, কিন্তু স্টেট লেভেলে যখন একটি দল কেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে
তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন, ভোটারের কাছে যাবেন, তখন যখন আমরা এই পরিস্থিতিগুলো দেখি তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট, আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিশ্চুপ থাকলেন। সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি, উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে, প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে, নির্বাহী বিভাগ দিচ্ছে, লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে, এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে। তো আপনি যখন ওয়েস্টমিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো বাউন্ডারি, কিন্তু আপনি কি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা জানেন? বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনূস এখন পড়তেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি। এটা আপনি একটা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা ভাবনা, কিন্তু এটা আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে, বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয়। কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন, আমরা তো এটা বলতেছি না। আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই, আপনি যখন নির্বাহী বিভাগে, আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে? আপনার যে সরকারটারে প্রলং করতেছেন এইটার জবাবদিহি কার কাছে আছে? না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলঙ্গিত করার কোনো ইচ্ছা আমাদের নাই। ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যেই উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে? সেটাই আমি উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলঙ্গিত, কিন্তু সেখানে আমরা বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলঙ্গিত করা, ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্গিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয়। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা, একটা সংস্কার প্রক্রিয়া জায়গা আছে যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেকেন্ড যে আপনি বললেন যে ইউনূস স্যার হলো, তাহলে সেখানে ইউনূস স্যার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল এটা জনগণের একটি কল্যাণ বয়ে আনবে। এবং যখন চায়নাটা উনি সফর করেছিলেন সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলা নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সেই আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি। দ্যাট ডাজন্ট মিন আমি কি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না, ওয়ার্ল্ড স্টেজে স্টেট পর্যায়ে কিন্তু সেই কথাগুলো থাকবে। এবং আপনি যখন আপনি যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন তখন আমি বলতেছি যে ডক্টর ইউনূস সরকারের মানে ব্যক্তি দিয়ে তো আমরা আসলে সরকারটাকে বিবেচনা করতে পারবো না। ডক্টর ইউনূস হইতে পারেন যে অনেক ভালো ডিপ্লোম্যাট, অনেক কিছু উনি বোঝেন, তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কারো কাছে জবাবদিহি করা সম্ভব কিনা আমি সেই জায়গাটা জানতে চাইছিলাম। না, এই ধরনের সরকারের কাছে যে জবাবদিহিতার জায়গাটা আপনি দেখেন, প্রথমত যেটা মাহাদি ভাইরা বলে থাকে যে একটি হলো জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস ভিউতে বিভিন্ন জায়গায় যায় না। এখন ধরেন ডক্টর ইউনূস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিবে বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে, এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিচ্ছেন, জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে। অর্থাৎ যে ডক্টর ইউনূস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। ফলত এইভাবে অনেকগুলো ওয়েতে তারা কিন্তু তাদের ভিউজ গুলা তাদের এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে। এখন আপনি কি চিন্তা করেন ডক্টর ইউনূস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, জনগণ এখানে হলো মুখে আঙ্গুল চুষে বসে থাকবে? এটা থাকবে না কখনোই। ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা, যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল, আপনি ভোট করলেন, ভোট নিয়ে আপনি ঘরের তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা করতেছেন না। আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে, আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনূস, আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনূস একটি দেশ বিরোধী কোনো কাজ করে উনি কি থাকবে নাকি থাকবে না? জনগণ তাকে থাকতে দিবে না, এই পরিস্থিতিটা এখন আছে। আমরা জানি না যে উনি দেশ বিরোধী কাজ করতেছেন না করতেছেন না, ওনার গভর্নমেন্ট সত্য না তো
গভর্নমেন্ট স্বচ্ছ, সেই জায়গাটায় আমরা বলতেছি যে ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে, মানে আমি ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে। ডক্টর ইউনূসের মানে স্বাস্থ্য ক্ষেত্রে উনি কি করছে এই জবাবদিহি চাইলে আমি কার কাছে চাবো জবাবদিহি? স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতেছে? আমাদেরকে আইন উপদেষ্টা আমাদেরকে নিয়মিত আইন উপদেষ্টাও কিছু বলে না, স্বাস্থ্য উপদেষ্টাও কিছু বলে না। তাহলে কে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় বলা স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন পাটোয়ারি? ভালো। আচ্ছা, তাহলে আপনি বলেন যে ডক্টর ইউনূস কি স্টেট? হ্যাঁ, ডক্টর ইউনূস তো স্টেট না। স্টেটের যতগুলো অর্গান, এই জন্য তো আমাদের কাছে সংস্কারের প্রশ্নটা আসতেছে, যাতে আমার স্বাস্থ্য সংস্কারটা হয়, যাতে আমার আইনের সংস্কারটা হয়। সেজন্য আমি তো মাহাদির বক্তব্যের সাথে একমত। সেজন্য তো এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারটা করা উচিত না পাটোয়ারি, আপনি কি? না, আমরা তো বলতেছি না যে জনগণের কোনো ম্যান্ডেট হবে না। এখানে জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার হবে, এই কথাটা কি আমরা একবারও বলেছি? আমি জানি না, আমরা কি একবার বলেন লাগে আর কি আমার না, এটা মনে হচ্ছে। এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বট বাহিনী উৎপাদন করে, ওই জায়গা থেকে মনে মনে হতে পারে, কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করে কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখে উচ্চারণ করা, যারা গণঅভ্যুত্থানে ছিল, একবারও এই মুখে শব্দ গণতন্ত্রের বাইরে কোনো আলোচনা চায় বলে। সো ফলত আমরা চাই ডেমোক্রেটিক প্রসেসে দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিল, তারা যেই মানুষের জীবনের মূল্যটা, যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না, নির্যাতিত হব না, সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি। এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে যাচাই করার চেষ্টা করেন, সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক হবে। আপনারা দুজন আছেন বলে এনসিপি আর বিএনপির প্রসঙ্গ আসছে। তবে আমার কাছে মনে হয় জনাব মাসুদুদ্দিন পাটোয়ারি, আপনারা যখন নতুন দল করে আপনি যখন ঘোষণা দিলেন, আমি আপনাকে কোট করছি, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, এসব বাদ বা আদর্শ দর্শনের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়াতে চেয়েছেন। কিন্তু আমরা কিন্তু এর কিছুই, মানে আমার মেবি আই এম শর্ট সাইটেড, কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না। এটা আমার বোঝার ভুল, উপলব্ধির ভুল, জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, কিন্তু আমি কিন্তু এনসিপি কে 8-10টা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতে পারছি না, সত্যি কথা। এখন হ্যাঁ খালিদ ভাই, এটা নিয়েও আমিও অবজারভেশন আছে, আমাদের অবজারভেশন আছে। আমরা 36 থেকে 37 দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা, আমাদের উপদেশটা এখনো আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গায়, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু, এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি, আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি, এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সে জায়গা থেকে বাংলাদেশের এখনো সফল বুক করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন। আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে খুনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোরও অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলোতে কেন 1200 সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছিল? আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতিটি কথা আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না, এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপিরও যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই। ওকে, নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, সেটা আমাদেরও আশা থাকবে। কারণ ডক্টর আমিন, আমি অন্য একটা দেশের বাইরে একটু বিদেশে যেতে চাই। একই প্রশ্ন আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির কাছেও থাকবে, কিন্তু আপনার জবাবটা আমরা আগে একটু শুনতে চাইবো। ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে বিএনপি এনসিপি অনেকেই আসলে সোচ্চার হয়েছেন, কিন্তু তখন পুরো বাংলাদেশই আসলে ওই যে স্টপ ওয়ার্ক, স্টপ স্কুলের সাথে মিলে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছিল। কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন ধরেন বাটা শোরুম, কেএফসি, ইউনিমার্টে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কেউ কেউ বলছেন যে গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত গতকালের ভাঙচুর ও লুটপাট। আমি প্রথমে ডক্টর আমিন আপনার কথা শুনবো, কারণ কেউ কেউ আবার এটাও বলছেন দেশে যেহেতু একটা বিনিয়োগের আন্তর্জাতিক সভা সম্মেলন যেরকমভাবে বলি সেরকম হচ্ছে, সেই সময় বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু আমাদের প্রশ্নের লক্ষ্য হচ্ছে যে
আইন হাতে তুলে নেওয়া প্রথম দিকে আমাদের এটা নিশ্চয়ই পাটোয়ারি বলবেন যে প্রথম দিকে আমরা আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ দেখিয়েছি, সরকারের পক্ষ থেকেও দেখিয়েছি, নাসিরুদ্দিন পাটোয়ারিদের দলের পক্ষ থেকেও আমরা দেখেছি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ। এইটা আসলে কেমন, মানে আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, এইটা থেকে আমরা আসলে কিভাবে মুক্ত হব? আমার সুলেখক ইশতিয়াকের একটা কথা খুব মনে পড়ে, তিনি আওয়ামী লীগের আমলে একবার বলেছিলেন যে আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই। এই আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই জায়গায় আমরা আসি কিনা, ডক্টর আমিন? দেখুন, এই বিচারহীনতার সংস্কৃতি তো আমরা কেউ চাই না। দেশে যে কোনো সচেতন সুনাগরিকই চান এই বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক, বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসে, আমাদের মৌলিক 3টা ভিত্তি থাকবে: আইনের অনুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা। এবং আপনি যদি দেখেন এর ভিত্তি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল, আওয়ামী লীগের পতন হলো, 5 তারিখের পর 8 তারিখ সরকার গঠিত হলো। এই 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, আইন আদালত ছিল না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তখন থেকে কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সেই সময় 5 থেকে 8 তারিখ পর্যন্ত, আগস্ট মাসে